হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তো অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা আমাদের চলছিল, তার আজকে 5 নম্বর ভিডিও। এবং আজকে এই ভিডিওতে আমরা টাইপ 5, টাইপ 6, টাইপ 7, টাইপ 8 এবং 4টা টাইপই আছে এখানে, তো 4টা টাইপ আজকে আমরা কমপ্লিট করে দেব। তারপরে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? তো এখানে প্রথম কোশ্চেন বলছে যে 7400-কে এ, বি এবং সি এর মধ্যে 9, 12, 16 অনুপাতে ভাগ করা হয়েছে। বি এর অংশ কত? তো বলছে কিছু টাকা আছে, যেমন সেই টাকার পরিমাণ কত, 7400 টাকা। এবং এ, বি, সি তিনজনকে ভাগ করে দিয়েছে কি অনুপাতে? 9, 12, 16 অনুপাতে। তো বি এর অংশ চেয়েছে, তো বি এর অনুপাত কোনটা হবে? বি এর অনুপাত হচ্ছে 12। তো আমরা 12-র গুণিতক এখানে দেখো 24 রয়েছে, 12-র গুণিতক, তো আমাদের এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? এটা শর্টকাটভাবে আমরা চিনে নেব। তো আমরা অঙ্কটা কীভাবে করবো আমরা ওটাও বলে দিচ্ছি। তো এই ধরনের অঙ্ক অবশ্য তোমরা আগে করেছো। তো প্রথমে টাকার পরিমাণটাকে এখানে লিখে দেবো, 7400 গুণিত, আচ্ছা বি এর চেয়েছে, তো বি এর মানটা কত আছে? 12। বি এর অনুপাতটা 12 বসাবো, নিচে এই তিনটা অনুপাতের যোগফল বসাবো। তো 12 আর 16 আর 9, এইটাকে যদি আমরা যোগ করি তো কত হবে? 12, 16, 6, 2, 8, 9, 17 আর 1, 1, 2, 3, 37 হবে, ঠিক আছে? তাহলে 74কে আমরা যদি 37 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 37 দিয়ে 74, দুটো শূন্য, তো 12 দিয়ে 2400 অ্যান্সার। ওকে, তারপরে দেখো 9900-কে এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে 7, 12, 14 অনুপাতে ভাগ করা হয়েছে। ওয়াইয়ের অংশ কত? তো এখানে ওয়াইয়ের অনুপাত কত রয়েছে? ওয়াইয়ের অনুপাত রয়েছে 12, ঠিক আছে? আর এখানে 12-র গুণিতক কোনটা রয়েছে? এখানে 12-র গুণিতক 3600 রয়েছে। তো আমরা এইভাবে করব না, কারণ 12-র গুণিতক মাল্টিপল থাকতেই পারে এখানে। তো আমরা যেভাবে করছি সেইভাবেই করব। 9900 গুণিত এখানে 12 আর এর যোগফল কত হবে? অনুপাতগুলো যোগফল 14 আর 7 হচ্ছে 21 আর 12তে 33, তাহলে এখানে 33। চলো ক্যালকুলেশন করো, 3 33 99 আর এখানে দুটো শূন্য, তাহলে এটি গুণ করলে 3600। তারপরে দেখো 70,000-কে এ, বি, সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে এ অনুপাত বি সমান 2:3, বি অনুপাত সি সমান 4:5। আচ্ছা এখানে দেখো অনুপাত, ডাইরেক্ট অনুপাত বলেনি, এখানে দুইবার বলেছে। এ আর বি হচ্ছে 2 আর 3, বি আর সি হচ্ছে 4 আর 5, তো বিকে ডাবল বলে দিয়েছে। তো যারা অনুপাত সমানুপাতের 1 নম্বর ভিডিওটা দেখেছো, টাইপ 1-এ যে ধরনের অঙ্ক করিয়েছিলাম সেটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তো কিভাবে? দেখো এ, বি আর সি এর অনুপাত আগে বের করো। তো এ, বি কত বলেছে? 2 আর 3, তো 2, 3 এখানে বসাবো। আর বি, সি কত বলেছে? 4 আর 5, তো নিচে বসাবো, নিচের লাইনে 4 আর 5, ঠিক আছে? বি আর সি বসাবো। এবার দেখো প্রথম লাইনে সি এর ঘর আর দ্বিতীয় লাইনে এ এর ঘর ফাঁকা থাকছে, তো এখানে পাশে দেখো বি এর ঘরে 3 রয়েছে, তো সি এর ঘরেও 3 বসাবো। আর এখানে বি এর ঘরে 4 রয়েছে, তো পাশে আমরা এখানে 4 বসাবো। চলো এগুলোকে আমরা গুণ করে দিই। 4 2 8, 3 4 12, 3 5 15, তো 8, 12, 15 হচ্ছে অনুপাত। এর আগের অঙ্কগুলোতে ডাইরেক্ট অনুপাত দেওয়া ছিল, এখানে অনুপাতটা বের করতে হলো 8, 12, 15। এবার কি চেয়েছে? এর অংশ, তো একইভাবে করব আবার। 70,000 গুণিত এর চেয়েছে, মানে এর কত? 8, আর এদের পুরোটা যোগফল কত হবে? 8 আর 12 হচ্ছে 20 আর 15 35, ঠিক আছে? তো এর ক্যালকুলেশন করলে 35 2 70 আর এখানে 3টা শূন্য, 2000, 8 2 16,000, তো 16,000 অপশন ডি এ রয়েছে, তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, অপশন ডি। তারপরে দেখো টাইপ 5টা আমরা দেখলাম, এবার হচ্ছে টাইপ 6। তো টাইপ 6 যেটা রয়েছে বিভিন্ন মুদ্রা দিয়ে, তো অনেক পরীক্ষাতে মুদ্রা দিয়ে কোশ্চিন থাকছে, কিন্তু জিডিতে দেখলাম 2024-এ কোনো নেই, 2023-এ একটা অঙ্ক দেখতে পেলাম, ঠিক আছে? তো এটা আমরা নিয়ে আসলাম, যদি 2023-এ যেহেতু দিয়েছে 2025-এ দিতে পারে। আর তাছাড়া তোমরা যদি অন্য কোনো পরীক্ষা দাও তো ওখানেও কাজে দেবে, ঠিক আছে? তো দেখো 615টি মুদ্রার মধ্যে বলছে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার মুদ্রা আছে। টোটাল মুদ্রার সংখ্যা আছে 615টি। ওখানে 1 টাকার মুদ্রা আছে, 50 পয়সারও মুদ্রা আছে, 25 পয়সারও মুদ্রা আছে। এবার যাদের মূল্যের অনুপাত হচ্ছে 3, 5, 7 রয়েছে, 50 পয়সার মুদ্রার সংখ্যাটা চেয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো মূল্য কত বলছে? 3, 5, 7। আচ্ছা আমরা যদি
এটা হচ্ছে 1 টাকার, এটা হচ্ছে 2 টাকা বলছি 50 পয়সা, এটা হচ্ছে 25 পয়সার অনুপাত 3 5 তাই তো। এবারে 3 টাকাতে কটা 1 টাকা থাকবে? 3 টাকাতে 1 টাকা থাকবে 3টা, তাই তো। এবার এটা হচ্ছে 50 পয়সার, মাঝেরটা 50 পয়সার অনুপাত, তো এখানে মূল্য হচ্ছে 5 টাকা, তা 5 টাকাতে কটা থাকবে? 50 পয়সা থাকবে, তো 5 টাকাতে 10টা 50 পয়সা থাকবে, আর 60 টাকাতে 28টা 25 পয়সা থাকবে, তাই তো। এবারে দেখো এখানে আমরা মূল্য থেকে কয়েনের পরিমাণটা বের করে নিলাম, কয়েনের অনুপাতটা বের করে নিলাম, ঠিক আছে। এবারে বলো যে এখানে বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তো এখানে টাকাটা, এখানে টোটাল মুদ্রাটা এখানে কত হচ্ছে দেখো তো, 28 আর 10 হচ্ছে 38 আর 3 41, তো 41টি মুদ্রার মধ্যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কটা? 10টা। তো আমাদের 615টি মুদ্রার মধ্যে 50 পয়সার মুদ্রার কটা বের করতে হবে, তো এটা ক্যালকুলেশন আমরা করব, ঠিক আছে। তো আমরা এইদিকে, আচ্ছা এখানে স্ক্রিনে জায়গা হচ্ছে না, উপরের দিকে করছি। তো 10 গুণিত 600 হচ্ছে না, আচ্ছা দাঁড়াও একটু, এটা আমরা এই পেজটা কেটে দিচ্ছি, এরপরে ওটা ক্যালকুলেশনটা করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কী হয়েছিল, 41টি মুদ্রার মধ্যে 10টা 50 পয়সা ছিল, 615টির মধ্যে কটা, তাই তো। তো 10 গুণিত 615/41, তো 41 এটা কাটলে কত হয়ে যাবে? এটা কাটলে হয়ে যাবে 15, আর তাহলে 15,150টি হচ্ছে 50 পয়সা মুদ্রা, ওকে। তবে টাইপ 7 বলছে মনোজ এবং পরাশের আয়ের অনুপাত 12 আর 7। যদি পরাশের আয় মনোজের আয়ের চেয়ে 4,000 কম হয় তবে মনোজ এবং পরাশের মোট আয় কত? আচ্ছা প্রথমে দেখো, আমরা এই 4,000 টাকা এখন দেখছি না, অনুপাতে দেখো, অনুপাত আমি ধরে নিলাম যে মনোজের আয় 12 টাকা আর পরেশের আয় 60 টাকা, তো এখানে ক টাকা বেশি হচ্ছে? মনোজের আয় ক টাকা বেশি হচ্ছে? 5 টাকা বেশি হচ্ছে, আর তাদের মোট আয় কত হবে? 12 সাথে 19 টাকা তাদের মোট আয়, তাই তো। তো এখানে বেশি হচ্ছে 5 টাকা, কিন্তু অঙ্কতে বলছে না 4,000 টাকা কম হচ্ছে, মানে মনোজের বেশি, তার মানে মনোজের আয়ের চেয়ে 4,000 টাকা কম, অর্থাৎ এখানে আমরা যদি বলি পলাশের থেকে মানে মনোজ 5 টাকা বেশি, তার মানে মনোজের থেকে 60 পলাশ 5 টাকা কম, আমি একটু উল্টা বলেছিলাম আগে, তো এটা ভেবে নাও। তো এখানে বলেছে যে 5 টাকা কম, কিন্তু অঙ্কতে বলছে যে 4,000 কম, তার মানে 5-এর মানই হচ্ছে 4,000, ঠিক আছে। আরেকবার বলি, দেখো মনোজ 5 টাকা আয় করছে আর পরাশ 60 টাকা আয় করছে, তো মনোজের থেকে পরাশের আয় ক টাকা কম? 5 টাকা কম, তো আমি এখানে 5 লিখলাম, ঠিক আছে, 5 টাকা কম। এবার বলেছে এখানে কিন্তু অঙ্কতে বলছে যে যদি পরাশের আয় মনোজের চেয়ে 4,000 কম, তার মানে আমরা তো দেখলাম এখানে 5 টাকা কম, তার মানে 5-এর মান হয়ে যাচ্ছে 4,000। চেয়েছে কি মোট আয় কত, তো মোট আয় এখানে অনুপাতে মোট কত হবে? 12, আমরা যদি যেমন বলেছিলাম যে 12 টাকা মনোজ আর পরাশ হচ্ছে 60 টাকা, তো মোট কত হবে? 12-এর সাথে 19 টাকা তারা, কিন্তু আমাদের 5 মানে যদি 4,000 হয় তো তাদের মোট আয় অর্থাৎ 19 টাকার মানেটা আমাদের বের করতে হবে। তো 4,000 গুণিত 19/5, এটা হয়ে যাবে 5 8 40 আর 2টা 0, 8 19 হচ্ছে 152 আর 2টা 0 100, তার মানে 15,200 টাকা, ঠিক আছে মোট আয়। জ্যাক এবং জনের ধনের অনুপাত 7 আর 13 এবং জন এবং জোনাসের ধনের অনুপাত 9 11। যদি জ্যাকের কাছে 6300 থাকে তবে জোনাসের কাছে কত টাকা আছে? আচ্ছা এখানে আবার প্রথম টাইপটাই অ্যাপ্লাই করতে হবে। আমরা এখানে লিখলাম যে জ্যাকের জন্য আমরা একটা জে নিলাম, আর জন লিখলাম জে এন, আর জোনাস হচ্ছে জে এন ও নিলেন, ঠিক আছে নামটা বোঝার জন্য। তো জ্যাক আর জনের অনুপাত কত ছিল? 7 13, 7 13 বসিয়ে দিলাম। জন আর জোনাসের অনুপাত হচ্ছে 9 11, তো জনের জায়গায় 9, জোনাসের জায়গায় 11, বাকি এই খালি ঘরগুলো পূর্ণ করতে হবে। এখানে পাশে রয়েছে 13, তো এখানে হবে 13, এখানে পাশে রয়েছে 9, তো এখানে রয়েছে হবে 9। চলো এদের ক্যালকুলেশন করলে 7 9 63, 9 13 117, আর 13কে 11 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে হয়ে যাবে কত? 143, তাই তো। এবারে তাহলে জনের অনুপাত হলো 63, জ্যাকের অনুপাত 63,
জনের হচ্ছে 117 আর জোনাসের হচ্ছে 143। এবার অঙ্কতে কী বলছে, জ্যাকের কাছে 6300 টাকা আছে, তবে জোনাসের কত? আচ্ছা, এখানে অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। তাহলে এখানে 63 আছে আর এখানে 6300, তার মানে 63-র মান 6300 অর্থাৎ 100 গুণ। তো এখানেও জ্যাকের মান 63, ঠিক আছে। তো 63-র মান হচ্ছে 6300 অর্থাৎ এটা থেকে এটা 100 গুণ। তার মানে জোনাস চেয়েছে, তো জোনাসটাকে আমরা 100 গুণ করে দেবো। তো এটাকে 100 গুণ যদি করে দিই তাহলে হয়ে যাবে 14300, ঠিক আছে। এটা কেমনভাবে করলাম, যে আমরা জ্যাকের অনুপাত কত বললাম 63, আর টাকাটাও বলেছে 63, তার মানে 63 মানেই যদি 6300 হয় তাহলে 143 মানে কত, 14300 হবে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে একটি স্কুল ব্যাগ এবং এক জোড়া জুতার মূল্যের অনুপাত 9-11। স্কুল ব্যাগের মূল্য জুতোর মূল্যের চেয়ে 450 বেশি, জুতোর মূল্য কত? আচ্ছা দেখো, স্কুল ব্যাগ হচ্ছে 11 টাকা দাম আর জুতা হচ্ছে 9 টাকা। বেশি কয় টাকা? বেশি হচ্ছে 2 টাকা, কিন্তু এখানে তো বলছে 450 টাকা বেশি, তার মানে 2-এর মানই হচ্ছে 450, তাই তো। এবার জুতোর মূল্য কত? তো 9-এর মানটা আমাদের বের করতে হবে। জুতোর মূল্য এখানে অনুপাত দেওয়া আছে 9, তাহলে 9-এর মান বের করতে হবে। ওকে, তো 2 মানে যদি 450 হয় তো 9 মানে কত হবে? তো আমরা এটাকে কি করব, 450 গুণিত 9/2, তাই তো। এটাকে ক্যালকুলেশন করলে 2 2-এ 4, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, তাহলে 225 হচ্ছে। তো 9কে আমরা যদি 225 বা 225কে 9 দিয়ে গুণ করি তো 5 9 45 আর 9 2 18, 4 20 22 আর 9 2 18, 2 20, 2025। অপশন বি এ রয়েছে 2025, তো 2025 হচ্ছে অ্যান্সার। টিনা এবং সিনার আয়ের অনুপাত 2-3 এবং তাদের ব্যয়ের অনুপাত 3-5। যদি তারা প্রত্যেকে 1000 সঞ্চয় করতে পারে তবে টিনার আয় কত? তো এখানে দেখো, টিনা 2 টাকা আয় করছে আর সিনা 3 টাকা আয় করছে। টিনা 3 টাকা ব্যয় করছে আর সিনা 5 টাকা ব্যয় করছে, এবং তাহলে সঞ্চয় তোদের কত? তো আচ্ছা, আমরা এই অনুপাত, যে আয়ের অনুপাতটাকে একটু বাড়িয়ে দিতে পারি। দুটো অনুপাতকে 2 দিয়ে গুণ করে দাও, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 6, ঠিক আছে। তো এবার বিয়োগ করো, 4 থেকে 3 বাদ 1, 6 থেকে 5 বাদ হচ্ছে 1, তার মানে সঞ্চয় হচ্ছে 1 টাকা, কিন্তু সঞ্চয় বলছে এখানে 1000 টাকা। তার মানে 1-এর মান যদি 1000 হয় তবে টিনার আয় কত হচ্ছে 4, তো 4-এর মান হয়ে যাবে 4000, অপশন সি। এটা কীভাবে করলাম, 2-এর 3 আছে, তো আমরা এই অনুপাতটাকে বাড়ানো কমাতে পারি। 2কে আমরা 8 লিখতে পারি, 3কে তখন আমরা 12 লিখতে পারি, ঠিক আছে। জয়গুণ বাড়াবো, সে দুটাকে একই সঙ্গে বাড়াতে হবে, ঠিক আছে। তো আমরা এইভাবে বাড়ালাম, তাড়াতাড়ি হয়ে গেল। চলো, এ এবং বি এর অনুপাত, বেতন অনুপাত 4-5 এবং তাদের ব্যয়ের অনুপাত 5-6। যদি তারা উভয় 200-300 সঞ্চয় করে তবে এর বেতন কত? আচ্ছা, এখানে আমরা এটাকে এভাবে করব। এখানে রয়েছে 4 আর 5, 5 আর 6, তো এটাকে আমরা বাড়িয়ে দিই, যে বাড়িয়ে এটার মানটা নিয়ে আসতে হবে। এখানে যে একটা বিয়োগ করে হবে, এটা 2-এর মানে 200-র মতো একটা মান নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি এটাকে 3 গুণ বাড়াই তাহলে এটা হয়ে যাবে 12 আর এটা হয়ে যাবে 15, তাই তো। আর এটাকে আমরা যদি 2 গুণ বাড়িয়ে দিই এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 12। এবার দেখো বিয়োগ করো, 12 থেকে 10 বাদ দিলে 2, 15 থেকে 12 বাদ দিলে 3, তার মানে এখানে দেখো 200 আর 300 রয়েছে সঞ্চয়, তো এখানে 2 আর 3 মানে একই ব্যাপার। তো এটাকে আমি যদি 200 বানাই তার মানে এগুলোকে 1000 আর এটা হয়ে যাবে 1200, অর্থাৎ 2-এর মান যদি 200 হয় তো 12-র মান হয়ে যাবে 1200, অপশন সি। তারপরে দেখো, একটি হীরার মূল্য তার ওজনের বর্গের সমানুপাতিক। হীরার মূল্য 87,880, এটি 2টি টুকরোয় ভেঙে যায়, তাদের ওজনের অনুপাত 5-8। হীরা ভাঙার ফলে কত ক্ষতি হয়েছে? এই ধরনের অঙ্কতে আমরা দেখব যে 5 আর 8 কত, 13। তো এখানে যেহেতু বর্গ বলেছে তো আমরা 13 স্কোয়ার নিব, সমান কত 169। এবার ভেঙে গেল, তো 5-এর স্কোয়ার আর 8-এর স্কোয়ার, তার মানে 5-এর স্কোয়ার কত 25 আর 8-এর স্কোয়ার মানে হচ্ছে 64। তো এইটুকু যোগ করে নাও, তাহলে 25 আর 64 যোগ করলে হবে 4 5 9, 6 2 8, ছিল কত 169, হয়ে গেল
89, তার মানে আমরা কত কমলো, 80 কমছে। তো আগে কত ছিল, 87,880, ঠিক আছে। তো 169-এর মান হচ্ছে 87,880, লেখাটা একটু খারাপ হয়ে গেল। তো 80-র মান, অর্থাৎ 80 কমেছে, তো 80-র মান কত এটা আমরা বের করব, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন যদি করি, তো এটা 169 থেকে এটা কত গুণ হবে, 8,000। আচ্ছা, এটাকে আমরা স্ক্রিনটাকে আমরা কেটে এইভাবে করি, তাহলে 87,880 গুণিত কত হয়েছিল, 80-র মান চেয়েছিল, তাই তো। তো 169 নিচে, উপরে হচ্ছে 80। যারা স্ক্রিনটা ওইভাবে ভালোভাবে চেক করো, তারপরে এটা বুঝতে পারবে। তো এটা আমরা কত গুণ, এটা হবে 169কে যদি আমরা এটা দিয়ে করি, তাহলে এটা হয়ে যাবে প্রায় 520 মতো আসবে আর কি, ঠিক আছে, 520 মতো। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে 8 2 16 আর 5 40 41, তার মানে 416, ঠিক আছে। একটু ক্যালকুলেশনটা আমরা তোমরা দেখে নেবে, একটু তাড়াহুড়ো করছি এটা। ঠিক একই, এই অঙ্কটা একই রকমভাবে করবে, এটা দুটো যোগ করো, 9-এর স্কোয়ার হবে, 9-এর স্কোয়ার মানে 81, আর 81-র মান হচ্ছে এটা। আর তাহলে ভাঙার ফলে ক্ষতি কত হয়েছে, 4-এর স্কোয়ার মানে 16, আর 5-এর স্কোয়ার মানে 25। তো 5 6 11, আর 2 1 3, 4 41। তো 81 থেকে 41 হয়ে গেছে, তার মানে 40 কমেছে। 81-র মান যদি এটা হয়, তো 40-এর মান কত, তার মানে 69,660 গুণিত 40/81। চলো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের হবে 34,400, ঠিক আছে। একটু ক্যালকুলেশনটা বড়, এখানে আমার স্ক্রিনে সম্ভব হচ্ছে না। এটাকে কাটবে এবং এটা দিয়ে যখন গুণ করবে, তখন এটাই অ্যান্সার আসবে, 34,400 হবে অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা টাইপটা বুঝতে পারছো কীভাবে করতে হবে, ক্যালকুলেশনটা শুধু একটু করে নেবে। এখানে দেখো, দুটি সংখ্যার অনুপাত 7 8, যদি প্রতিটি সংখ্যায় 4 করে বৃদ্ধি করা হয়, তবে 9 10 হবে। এটা শর্টকাট একটা মেথড রয়েছে, শর্টকাটটা আগে করি। ধরবে যে এখানে দেখো, এদের তফাৎ কত, 8 আর 7-এর তফাৎ 1, 10 আর 9-এর তফাৎ কিন্তু 1, তার মানে এখানে 7 আর 8 আর 9 আর 10 বসালাম। এখানে কত করে বাড়লো, 2 করে, এখানেও 2 বেড়েছে, কিন্তু এখানে বলছে 4 বেড়েছে, তার মানে 2-এর মান যদি 4 হয়, তাহলে এদের তফাৎ কত হয়েছে, 1, তাই তো। তো 1-এর মান কত, তো 2-এর মান 4 হলে 1-এর মান হয়ে যাবে 2, অ্যান্সার হচ্ছে অপশান এ 2। এটা একটা মেথড। এছাড়া তোমরা এইভাবে করবে, এক্স ধরে, যে 7x +4 8x +4 সমান, এখানে 9 আর 10 হবে, ঠিক আছে। এখান থেকে এক্সের মান বের করবে এবং সংখ্যা দুটি পার্থক্য করবে, তাহলে 2 অ্যান্সার হবে। দুটো মেথডে বলে দিলাম, যেভাবে হোক একটা করবে তোমরা। ঠিক একইভাবে এটা অঙ্কটাকে দেখো, দুটি সংখ্যার অনুপাত 49 64, তো আমরা লিখে দেবো 49 আর 64, এখানে ডিফারেন্স কত হচ্ছে, 15, এটা ডিফারেন্স 15। আচ্ছা, 49 আর 64, আর এখানে হচ্ছে 54 আর 69, এর ডিফারেন্স হচ্ছে 15, এর ডিফারেন্স হচ্ছে 15। বাড়ছে কত, 49 থেকে 54 মানে হচ্ছে তোমার 5 বাড়ছে, এখানেও কিন্তু 5 বাড়ছে, কিন্তু এখানে বলছে 10 বাড়ছে, তার মানে 5-এর মান হচ্ছে 10, অর্থাৎ ডবল হয়েছে। তো আমরা এই 15টাকেও ডবল করে দেবো, তাহলে হয়ে যাবে 30। হয়ে গেল একই একটা মেথড। আর একটা মেথড কি বললাম, যে এক্স ধরে নেবে, 49x কত +10, 64x +10 সমান অনুপাত কত হয়ে যাবে, 54 আর 69। চলো ক্যালকুলেশন করে এক্সের মান বের করবে, পার্থক্য বের করবে, 30 হবে অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্তই।